আসসালামু আলাইকুম। মইনু আহমেদ স্যার, সাবেক সেনা প্রধান, 15 বছর পর উনি বের হয়ে আসলেন। যুক্তরাজ্যে থাকেন, ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব কাজে লাগে। সেই চ্যানেল থেকে উনি একটা বক্তব্য রাখছেন, যেটা এই মুহূর্তে ভাইরাল। আপনারা অনেকেই দেখছেন, যারা দেখেন নাই তারাও দেখে নিবেন। আমি থাম্বেলে দিছি রাজসাক্ষী হতে চাই। এটা আমার ধারণা। কেন এই ধারণা হলো সেটা নিয়ে আলোচনা করব। আগে ওনার একটু কথা শুনি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ত, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। প্রকৃত ঘটনা অনেক কিছু আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারিনি। যখন আমি সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের, তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে, তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? মইনু আহমেদ, ওনাকে মনে আছে? আমার মনে আছে, সোনারগাঁয়ে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল। ওইখানে আলু খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছিল, আলু খাওয়ার জন্য। ওই ফুড ফেস্টিভ্যালে রাজসান্দার ছোট ভাই ছিল কিনা আমি জানি না, থাকতেও পারে। হ্যাঁ, বিগ অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওই দিন থেকে ওনাকে আমি চিনি। আর আগে একটু চিনি এইভাবে, আমার বোনের বাসার সামনেই তার বাসা, নোয়াখালীতে, চৌমনিতে। এখন তো বন্যার পানি উঠে গেছে। আমার বোনকে তো তার ছেলে নিয়ে আসছে ঢাকায়। স্যারের ছেলে মেয়ে তো সবাই যুক্তরাজ্যে। পরিবারে অনেকেই থাকতো, তাদের কি অবস্থা স্যার খোঁজ খবর রাখে কিনা জানি না। কিন্তু স্যার তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে বক্তব্যটা রাখছেন সেটা খুবই বিতর্কিত। উনি দায়ী করছেন অনেক সত্য প্রকাশ করতে পারে নাই আওয়ামী লীগ সরকারের জন্য, এবং উনি সরাসরি শেখ হাসিনাকে দায়ী করছেন। কিন্তু এই কথাগুলা উনি 15 বছর বলতে পারলো না কেন? নাকি বিদেশে থেকেও উনি হুমকির মুখে ছিলেন? হ্যাঁ, উনি ওরকমই ইঙ্গিত দিচ্ছেন আমার মনে হয়, কারণ উনি মুখ খুলতে পারে নাই। উনি একটা বইও লিখছেন, সে বইতে সবকিছু উনি তুলে ধরবেন। ভালোই, বই পাবলিসিটিটাও ভালো হয়ে গেল, এই বই সবাই কিনবে আমার মনে হয়। কিন্তু উনি এই মুহূর্তে কেন মুখ খুললেন? আগেও তো মুখ খুলতে পারত। কিসের এমন হুমকি ছিল বিদেশে? আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার, উনি কি কথা বলেন নাই? আমাদের ইলিয়াস হোসেন স্যার, উনি কি কথা বলেন নাই? এমন অনেকেই আছে যারা দেশ থেকে পালায়া যায় দেশের কথা ভাবছে, নিজেদের জীবন নিয়ে ভাবতে পারতো, বড় বড় চাকরি বাকরি নিয়ে যে কোনো কাজ কইরা। অনেকেই তো আছে, তাই না? বাড়ি বানাইতেছে, গাড়ি বানাইতেছে, ওরকম লাইফও তো বাইছা নিতে পারতো, কিন্তু ওনারা তা করে না। ওনারা কিন্তু সবসময় এই দেশ নিয়ে ভাবছে এবং 15 বছর যাবৎ বইলাই যাইতেছে। আপনার সময় লাগলো 15টা বছর কেন? আপনার বইতে নিশ্চয়ই আপনি উল্লেখ করবেন। আমার মনে হয় এর মধ্যে আপনি অনেক চ্যানেলে সাক্ষাৎকারও দিবেন। যেহেতু আপনি গর্ত থেকে বের হয়ে আসছেন, প্রকাশ্যে আসছেন, আমার মনে হয় আসা উচিত। আর আপনার টোটাল বক্তব্যটা শুনে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, স্যার আপনি বোধহয় রাজসাক্ষী হইতে চান মনে হচ্ছে আমার কাছে। কারণ আপনি কিন্তু দুই সাইডেই কথা বলছেন। আপনি পিলখানায় পৌঁছায় গেছিল এই কথাও বলছেন যে র্যাবের 350 সদস্য পিলখানার গেটের কাছে পৌঁছে গেছিল। আপনি সেনা প্রধান, আপনি কার হুকুমের অপেক্ষায় ছিলেন? এবং আপনি বলছেন আপনাকে নিয়ে ঘন্টার পর ঘন্টায় বসায় রাখছে গণভবনে, আর ওইদিকে কিলিং চলতেছিল। ইচ্ছা করলে কিলিং রুখা যাইতো। আপনি 15 বছর পর এইটা প্রকাশ করলেন
নিশ্চয়ই এরও একটা কারণ আছে, খুব বড় কারণ, যেটা হয়তো আমার মতো ক্ষুদ্র মানুষ বুঝতে পারতেছে না। কিন্তু আমার মন বলতেছে আপনি রাজসাক্ষী হয়ে যেতে পারেন। আর আপনি যদি রাজসাক্ষী হয়ে সত্য তুলে ধরেন তাহলে খবর আছে। হ্যাঁ, শেখ হাসিনার খবর আছে, অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে। এর মধ্যে শুনছি প্রায় 60 না 65টা খুনের আসামি উনি, 60 থেকে 65। তারপরে তো মানি লন্ডারিং থেকে আরম্ভ কইরা আরো কত রকম মামলা, পুরো বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে 2টা একটা করে মামলা হইতেছে। তো কিন্তু উনি কি ভারতই থাকবেন না বাইরে চলে যাবেন, এইটার উপর একটা মজার ব্যাপার আছে। আমার সেই ক্ষুদ্র ব্রেনে বলে কি জানেন, উনি ভারতেই থাকবেন। কেন? এই জন্য যে উনি যদি বিদেশ চলে যান আর ওইখানে যায় যদি উনি মুখ খোলে, মনে করেন আল জাজিরা ওনার কাছে তো পৌঁছে যাবেন, CNN, BBC পৌঁছে যাবেন, ওনাকে তো কথা বলতে হবে। উনি তখন যদি বইলা ফেলায় যে আমাকে দিয়া ভারত এগুলা করাইছে, কারণ খেয়াল করে দেখেন এই যে মইনুল আহমেদ উনিও কিন্তু এখন দোষ চাপায় দিতেছে শেখ হাসিনার উপরে, এবং এখানে যারা ধরা পড়ছে সবাই কিন্তু দোষ চাপায় দিছে। উনার যে প্রধান উপদেষ্টা, ওই যে আপনার কোরআনের সমস্যা আছে বলছিল, আরে কি নাম ভুলে গেছি উনার নাম, বাংলা কইতে পারে না, যে ওই লোকটা দেখেন কত বড় কথা বলছেন। উনার আশেপাশে হুজুররা বসে রয়েছে। তোবা তোবা। এখন এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। আল্লাহ মাফ করুক উনাকে। উনিও কিন্তু দোষ চাপাই দিচ্ছেন এই যে শেখ হাসিনার উপরে। ওনার আইনমন্ত্রী আনিসুল হক, এটার নামটা মনে আছে, কারণ উনি প্রত্যেক দিন টিভির সামনে আসতেন তো মুখস্থ হয়ে গেছে। উনিও কিন্তু দোষ চাপাই দিচ্ছেন শেখ হাসিনার উপরে। শেখ হাসিনা কি কারোর উপরে দোষ চাপাবে না? চাপাই দিতে পারে। আমার ক্ষুদ্র বেড়ে বলে যার জন্য উনি ভারতই থাকবে। ভারত অন্য জায়গায় যাইতে দিলে, মুখ খুললে ভারত আন্তর্জাতিক ভাবে একটা সমস্যায় পড়ে যাবে। তো কারণ আমাদের দেশের প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, পুরো ভারতের মিডিয়া চেঞ্জ হয়ে গেছে গত 2 দিন যাবৎ। খেয়াল করে দেখেন সবাই, শেখ হাসিনা কেন পতন হইলো, 15 বছরও কেন জনগণের মন জয় করতে পারলো না, এইটার উপরে গবেষণা কইরা প্রতিবেদন দিতেছে। আপনারা দেখেন ভারতের চ্যানেল বদলে গেছে, ভারতের জনগণ আমাদেরকে সাপোর্ট দিতেছে। কারণ তারা যখন দেখতে পাইছে এই যে কিছু ভিডিও ফুটেজ এবং কারণগুলো যখন উদ্ঘাটন করতে পারছে, তখন বুঝতে পারছে। কারণ উনি তো আমাদেরকে একটা জঙ্গি ট্যাগ লাগায় রেখে দিয়েছিলেন। হ্যাঁ, জঙ্গি ট্যাগ, মানে এই দেশে জঙ্গি ভরপুর। আর ভারতেরও এমন একটা মনোভাব হয়ে গেছিল যে আওয়ামী লীগ ছাড়া সবাই কাছে, মনে করেন বিএনপি বলেন, জামাত বলেন, 18 দল, 10 দল, 12 দল, যাই বলেন, সবাই কাছে এই দেশটা হুমকি, একমাত্র নিরাপদ আওয়ামী লীগের কাছে। এরকম একটা মনোভাব তাদের মধ্যে। এই রাজনীতিটাই চলছে গত 15টা বছর, আরো বেশি, 50 বছর হয়ে গেছে এই একই রকম রাজনীতি। এই রাজনীতি আমরা চাই না। আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই। মানুষ কতটা অন্ধকারে ছিল। আমি একটা ভিডিও ফুটেজ দিয়ে দেখতেছি শেষে একজন সেনা প্রধানের, উনার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কোথায় ছিল, জাহান্নামে ছিল, জাহান্নামে। আপনারা অনেকে কমেন্ট করেন, জানেন আপনারা তো 5 তারিখের আগে মুখ খুলতে দেখি নাই, এখন বগর বগর করেন। আরে ভাই, একজন সেনা প্রধানের কথা শুনেন, তারপর আমাকে বললেন উনার মতো মানুষ 2009 থেকে এই 5ই আগস্ট পর্যন্ত মুখ খুলতে পারে নাই। উনি একজন সেনা প্রধান। উনি 5 তারিখে উনার পোশাক পরছেন, উনার জেনারেলের পোশাকটা পরছেন। উনি উনার পোশাকটা পইরা উনার মোবাইলে লাইফে কিছু কথা বলছেন, শুনলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। উনি বলতেছে আমি স্বাধীনতা দেখি নাই, কিন্তু আমি স্বাধীনতা দেখছি 2024-এর 5ই আগস্টে।
আমি 2009 থেকে নিয়ে 2024 পর্যন্ত মুখ খুলতে পারিনি, দম বন্ধ হয়ে আসছিল, দম বন্ধ করে ছিলাম, বলতে বলতে না ওনার চোখে পানি চলে আসছে। দেখেন প্লিজ। আল্লাহ হাফেজ। কিন্তু 2009 সালের পর থেকে যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী আস্তে আস্তে আত্মসম্মান হারাতে শুরু করলো এবং বাংলাদেশের জনগণের কাছে তাদের যে সম্মান, যে আস্থার জায়গাটা, সেই জায়গাটা যখন ধীরে 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 একটু বিচ্যুত হওয়া শুরু করলো, সেই কষ্টটা বুকে পুষে রাখাটা অনেক কষ্টকর ছিল, সেটাকে সহ্য করা যাচ্ছিল না। জানি না কেন যেন আজকে স্বাধীনতা আমি দেখিনি, কিন্তু মনে হচ্ছে আমি স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি। আমি হয়তো গর্ব করে কোনোদিন বলতে পারবো আমার ভবিষ্যৎ প্রজন্মকে যে আমি আমাদের গর্বিত সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলাম। এই গর্ব করে বলার জন্যই আজকে আমি ইউনিফর্মটাকে আবার পরেছি, আমার সন্তানদেরকে আমি দেখিয়েছি। সারাদিন আমি আজকে ইউনিফর্মটা পরে কাটাচ্ছি, বসছি, ঘুরছি, উঠছি, ফিরছি,